আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সম্ভাব্য মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। এদিকে সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামছে যুদ্ধে। এদিকে রাশিয়ার নতুন ওয়ারিশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলবে বলছে পুতিন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলছে ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। সর্বশেষে জানিয়ে দেব তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হিজবুল্লাহর সম্ভাব্য মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত 24 ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে 34টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। লেবাননের হিজবুল্লাহ ঘোষণা অনুযায়ী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবানন সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। ফাস্টফুডের খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহও একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর শাখারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইবার দক্ষিণে আল আমরা সক্রিয় ইহুদিবাদী সেনাদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা আল বেজিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মার্কাবা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এই হামলায় ট্যাঙ্কারের ভেতরে থাকা সব দখলকারী সেনা হয়তো নিহত বা আহত হয়েছে। শনিবার রাতে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল বাইদার শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননের সংঘর্ষে 2 ইসরায়েলি সেনার মৃত্যু এবং 12 জন সৈন্য আহত হওয়ার খবর দিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার শহীদ ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডিয়ান ও ইসরায়েলি সরকারের অপরাধ যজ্ঞের মোকাবেলায় ধারাবাহিকতায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। আল কাসাম ব্রিগেড ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর রাইম ঘাঁটি মারুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইহুদিবাদী সামরিক ঘাঁটি গাজা ইসরায়েলের বিশেষ বাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত। 2023 সালের 7 অক্টোবর থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েলি সরকার গাজা উপত্যকা আক্ষরিক অর্থে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় 44,000 বেশি ফিলিস্তিন শহীদ এবং 1 লাখের বেশি আহত হয়েছে। উল্লেখ্য যে ইসরায়েলের শাসন অবকাঠামো 1017 সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশার ফসল এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিবাদদের ফিলিস্তিন ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল অবৈধ ইসরায়েল রাষ্ট্র এবং 1948 সালে তার অস্তিত্ব ঘোষণা করেছিল। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর ধারাবাহিক গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামছে যুদ্ধে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরিয়ার এই সেনা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে সীমান্তে হাজির হয়েছে তারা। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েস অস্টিন বলেন, এই সেনা শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে। বিশ্বাস রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 10,000 উত্তর কোরিয়ার সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায় এই সেনাদের রাশিয়ান ফেডারেশনের সঙ্গে খাপ খাওয়া হচ্ছে, তবে এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদনও দেখা যায়নি। এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্ভ গ্রুপ জানিয়েছে পিয়ংইয়ংয়ের তেল অ্যান্টি-এয়ার মিসাইল এবং অর্থনৈতিক সহায়তা করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ার সেনা পাঠাচ্ছে কিম জং উন। কিমের অভিযোগ, ইউক্রেনের পূর্ণ দখল করার অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া সহ 50,000 সেনা জড়ো করেছে রাশিয়া। রাশিয়ার নতুন ওয়ারিশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলবে বলছে পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন নতুন অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাব। রাশিয়ার নিরাপত্তার জন্য যেসব হুমকি তৈরি হচ্ছে সেগুলোর উপর নির্ভর করেই পরীক্ষার সংখ্যা নির্ধারণ করা হবে। তিনি জানান, গত বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র প্রথমবার ইউক্রেনের উপর নিক্ষেপ করা হয়। পুতিন দাবি করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ও যুক্তরাজ্যের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই নতুন হুমকির মোকাবেলায় তাদের পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে। নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে। জেলেনস্কির মুখপাত্র জানান, প্রেসিডেন্টের সদর দপ্তর যথারীতি কাজ চালিয়ে যাচ্ছে, তবে ইউক্রেনের সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কারণে। সংসদ সদস্য মাইকা জানান, রাশিয়ার হামলার সংখ্যায় সংসদ অধিবেশন স্থগিত রাখার পাশাপাশি রাজধানীর বাণিজ্যিক অফিস ও এনজিওগুলোতেও সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংসদ সদস্য অ্যালেক্সি এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে বলেছেন, এই শুধু আতঙ্ক বাড়িয়েছে এবং পুতিনের পরিকল্পনাকে সহজতর করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেই ক্রম আরও জটিল রূপ ধারণ করছে। বিশ্লেষকরা বলছেন, নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার এই পদক্ষেপ সামরিক পরিস্থিতিকে আরও জটিল করতে তুলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলছে ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝনি বলেছেন, আমার বিশ্বাস 2024 সালে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া মিত্রদের সরাসরি অংশগ্রহণের মধ্যেই তা এক প্রকার নিশ্চিত হয়েছে। শুক্রবার ইউক্রেনীয় গণমাধ্যম ইউনেস্কো প্রভার ইউরোপীয় 100 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ঝালুঝনি। এমন এক সময় তিনি এই কথাগুলো বললেন যার মাত্র কয়েকদিন আগে রাশিয়া মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে রাশিয়া বিশ্বযুদ্ধের ইতিহাস প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে রাশিয়া নিয়মিত ইউক্রেন বিভিন্ন ধরনের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকবে। এমন পরিস্থিতিতে জেনারেল ঝালুঝনি বলেছেন, 2024 সালে এসে ইউক্রেন শুধু রাশিয়াকে মোকাবেলা করছে না, বরং তাদের মিত্র চীন, উত্তর কোরিয়া ও ইরানকেও মোকাবেলা করতে হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে এখন উত্তর কোরিয়ার সেনারাও যুদ্ধ করছেন। তারা ইরানি শাহেদ ড্রোন উন্মুক্তভাবে ইউক্রেনের সাধারণ মানুষ হত্যা করছে। উত্তর কোরিয়া ও চীনের অস্ত্রকেও ইউক্রেনে আঘাত আনছে। মিত্রদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঝালুঝনি বলেন, আমাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত। এখনো এই যুদ্ধে ইতি টানা সম্ভব, কিন্তু আমাদের মিত্ররা যেন তা বুঝতেই চাইছে না। এটা স্পষ্ট যে ইউক্রেন শত্রুদের সংখ্যা অনেক। এই যুদ্ধে আমাদের একটি টিকে থাকা বা জয় পাওয়া খুব কঠিন। এর আগেও এই যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিয়েছে ঝালুঝনি। গত বছর দ্য ইকোনমিটিক্সে লেখা এক নিবন্ধেও তিনি যুদ্ধ পরিস্থিতিকে প্রথম যুদ্ধের মতো অচল অবস্থার সঙ্গে তুলনা করেন, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষুব্ধ করে তোলে। এর জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বরখাস্ত হয় ঝালুঝনি। তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই রিউতের অভিযোগ তুলে ধরে বলেছেন, তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় গুরুতর সংকট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। তিনি রোববার প্রকাশিত এক বক্তব্যে এই অভিযোগ করেন। একই সঙ্গে আন্দ্রেই মস্কোর পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন পুষ্ট মন্তব্য করেন। আন্দ্রেই বলেছেন, ওয়াশিংটন এক চীন নীতিকে স্বীকার করলেও তা লঙ্ঘন করে তাইওয়ানের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে। রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আলো বলেছেন, এই অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্র এমন স্পষ্ট হস্তক্ষেপের লঙ্ঘন হল পিআরসিকে উস্কে দেওয়া এবং রাশিয়ায় সংকট তৈরি করা যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। অন্যদিকে তাইওয়ান চীন থেকে আলাদা হতে চায় এবং এক্ষেত্রে তাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হল যুক্তরাষ্ট্র, যদিও উভয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেপ্টেম্বর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $667 বিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানায় যে তারা এশিয়ার দেশগুলোতে চীনের পাশে দাঁড়িয়েছে এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য উদ্দেশ্য প্রণীত চেষ্টা বলে অভিহিত করেছে।
2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও চীন যৌথভাবে একটি সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বেজিং সফর করেন। এই সফরের পরই ইউক্রেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হয়। এদিকে এশিয়া ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার সম্পর্কের একটি দিক ভবিষ্যতে আন্তর্জাতিক রীতিতে পরিপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।